জি স্যার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ভেক্টর অধ্যায় লেকচার 5 শুরু করছি। তো লেকচার 5 এর শুরুতে আমি ভেক্টর বিভাজন বা উপাংশের দু একটা আমি অ্যাপ্লিকেশন দেখাবো। তো প্রথম যে অ্যাপ্লিকেশনটি আছে, প্রয়োগটা আছে, সেটি হচ্ছে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কেন, ব্যাখ্যা করো। এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে। শুধু লন রোলার না, এ জাতীয় আরো অনেকগুলো জিনিস আছে। যেমন কোন একটা বস্তুকে আমরা ঠেলা দিয়ে নিয়ে যাব, আনুভূমিক বরাবর ঠেলা দিয়ে নিয়ে যাব না টেনে নিয়ে যাব, সেটাও কিন্তু এই টপিকের আলোচ্য বিষয়। আবার আমরা যে ট্রলি ব্যাগ কি আমরা ঠেলে নিয়ে যাই না টেনে নিয়ে যাই, এ জাতীয় প্রবলেম গুলো কিন্তু এই টপিকের মধ্যে চলে আসবে। তাহলে আমি যে কোনো একটা দেখাচ্ছি, বাকিগুলো সেম অ্যানালাইসিস, সেম প্রসেস। তো লন রোলার বলতে বোঝানো হয় চাকা যুক্ত যে গাড়িগুলো আছে, একটা চাকা, সেটাকে আমরা সেটা ট্রলি ব্যাগ হতে পারে বা অন্যান্য কোনো বস্তুও হতে পারে। তো সেটাকে কি আমরা ঠেলে নিয়ে যাব না টেনে নিয়ে যাব, সেটা আমরা এই ভেক্টর উপাংশের সাহায্যে আমরা ব্যাখ্যা করব। কিভাবে ব্যাখ্যা করছি একটু ভালো করে খেয়াল করো। এই যে আমি টোটাল রোলারটাকে আমি একটি চাকা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এই যে সার্কেল যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাকা। তো এই লন রোলারটা টোটাল ভরকে আমি নামকরণ করেছি ছোট হাতের এম। তাহলে এই রোলারের যে ওজন, প্রকৃত ওজন, সেটা কত হবে? এমজি হবে। তাহলে রোলারের যে প্রকৃত ওজন এমজি, সেটা কোন দিকে কাজ করবে? তার ভার কেন্দ্র থেকে খাড়া নিচের দিকে কাজ করবে। তাহলে এই যে ওজন এমজিটা দেখো খাড়া নিচের দিকে ক্রিয়াশীল। আর আমি 1 নং চিত্রে, প্রথম চিত্রে দেখো এফ বলে আমরা ঠেলা দিয়েছি। দেখো এফ বলটা দিয়ে আমরা কি করেছি, লন রোলারটাকে আমরা ঠেলা দিয়েছি। আর দ্বিতীয় চিত্রে দেখো তোমার এফ বলে লন রোলারকে টানা হচ্ছে। তাহলে 1 নম্বর চিত্রে ঠেলা হচ্ছে, 2 নম্বর চিত্রে টানা হচ্ছে। আচ্ছা, এখন আমরা যে বলে ঠেলা দিয়েছি সেই বলটাকে আমরা নামকরণ করলাম এফ। এবং এই চাকাটা আনুভূমিক বরাবর গতিশীল হবে, ডান দিকে গতিশীল হবে। তাহলে ডান দিক বলতে আনুভূমিক দিক আমি ইন্ডিকেট করছি। তো এই আনুভূমিকের সাথে এই যে এই রেখাটা, এই রেখার সাথে তুমি যে বলটা প্রয়োগ করেছো সেটা থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। আচ্ছা, তাহলে যে পারবে সে বলবে। এই যে আমরা যে একটা বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করা হলো, এই এফ বলটা গতির দিকের সাথে তথা ডান দিক যেটা তথা আনুভূমিক যে দিক, এই দিকের সাথে থিটা কোণ তৈরি করেছে। তাহলে দেখো তো এই এফ বলটা অ্যাঙ্গেলে ক্রিয়াশীল, একটা কোণে ক্রিয়াশীল। তাহলে এই বলটা কি হয়ে যাবে? উপাংশে বিভাজিত হবে। তাহলে ডান দিক বরাবর, অর্থাৎ এই যে গতির দিক বরাবর যে উপাংশ, সেটা কি হবে? যেহেতু গতির দিকের সাথে অ্যাঙ্গেল তৈরি করছে থিটা, তাহলে গতির দিক বরাবর উপাংশ হবে এফ কস থিটা। আর এফ কস থিটা 90 ডিগ্রি বরাবর হবে উলম্ব উপাংশ, দ্যাট ইজ এফ সাইন থিটা। আচ্ছা, এখন আচ্ছা, এখন বলো তো এফ সাইন থিটা তো নিচেও হতে পারে, আবার উপরের দিকেও হতে পারে, তাই না? এখন আমি এফ সাইন থিটাকে নিচের দিকে কেন দিলাম, সেটা একজন ব্যাখ্যা করো। কারণ ঠেলা হয়েছে পিছন থেকে, নিচের দিকে কাজ করছে। কারণ তুমি ঠেলা দিয়েছো, বুঝছো? ঠেলা দেওয়া মানে বলটা নিচের দিকে ক্রিয়াশীল থাকবে, নিচের দিকে কাজ। এই জন্য তোমার এখানে যে উলম্ব যে উপাংশটা তৈরি হবে এফ সাইন থিটা, সেটা খাড়া নিচের দিকে ক্রিয়াশীল। আচ্ছা, এখন বলো তো এফ কস থিটা যে অংশটা, এই এফ কস থিটার কারণে রোলারটা সামনের দিকে এগিয়ে যাবে। আর এফ সাইন থিটাটা কি কাজ করছে একটু ভালো করে খেয়াল করে দেখো। এই রোলারের যে প্রকৃত ওজন এমজি, তার সাথে দেখো এফ সাইন থিটা আরেকটা বল এই একই দিকে ক্রিয়াশীল। তাহলে তার এই রোলারটার যে আপাত ওজন, এই আপাত ওজনকে আমি নামকরণ করেছি W1। এই W1টাকে বলা হচ্ছে আপাত ওজন। তাহলে আপাত ওজন W1 দ্যাট ইজ ইকুয়াল টু mg প্লাস f sin থিটা। প্লাস কেন করলাম? কেননা এই ওজন mg এটা একটা ভেক্টর রাশি, f sin থিটা বল এটা ভেক্টর রাশি। তো দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে লব্ধি কি হয়? যোগ হয়ে যায়। ওই যে r max দ্যাট ইজ ইকুয়াল টু p প্লাস q। তার মানে আমার এখানে mg আর f sin থিটা যেহেতু একই দিকে ক্রিয়াশীল, নিচের দিকে ক্রিয়াশীল, এই জন্য এই রোলারটার আপাত ওজন W1 ইকুয়াল টু কি হবে? mg প্রকৃত ওজনের সাথে sin থিটাটা কি হবে? যোগ হয়ে যাবে। আর দ্বিতীয় চিত্রটা একটু খেয়াল করো তো। দ্বিতীয় চিত্রটা দেখো, তুমি এফ বলে কি ঠেলা দিয়েছো না টেনে নিয়ে যাচ্ছ? দেখো টেনে নিয়ে যাচ্ছে, যেমন আমরা ট্রলি ব্যাগ টেনে নিয়ে যাই। তাহলে আমরা এফ বলে আমরা ওই হাতলের উপরে এফ বল প্রয়োগ করে টেনে নিয়ে যাচ্ছি। আর গতির দিক হচ্ছে ডান দিকে। আচ্ছা, এখন বলো তো এই রোলারের যে প্রকৃত ওজন এমজি, সেটা কোন দিকে কাজ করবে? ভার নিচের দিকে কাজ করবে। আর এই এফ বলটা গতির দিকের সাথে সেটা কোন তৈরি করবে। তাহলে ডান দিক বরাবর যে উপাংশ হবে এফ কস থিটা, আর উলম্ব উপাংশটা এফ সাইন থিটা। এখন উলম্ব উপাংশ এটা কেন উপরের দিকে এলো? টানা হয়েছে। টানা হলে তোমার এই বস্তুটা হালকা হয়ে যায়। হালকা হওয়ার অর্থ হলো যে তোমার এই যে উলম্ব যে উপাংশ সেটা উপরের দিকে কাজ করে, আর ঠেলার ক্ষেত্রে উলম্ব উপাংশটা নিচের দিকে কাজ করে। এই জন্য তোমার এফ সাইন থিটাটা উপরের দিকে ক্রিয়াশীল। তাহলে এফ কস থিটার কারণে এই রোলারটা সামনের দিকে এগিয়ে যাবে। এফ সাইন থিটার কাজটা কিন্তু
ভালো করে খেয়াল করো, সাইন থিটার ডিরেকশন হচ্ছে উপরের দিকে আর এমজি ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে। তাহলে বলো তো এই ভার কেন্দ্র হতে খাড়া উপরে নিচের দিকে বল ক্রিয়াশীল, ওজনও কিন্তু এক ধরনের বল। তাহলে এই রোলারটার যে আপাত ওজন সেটা কি দুইটা যোগ হয়ে যাবে? সাইন থিটা আর এমজি কি যোগ হবে না বিয়োগ হবে? না স্যার, বিয়োগ বিয়োগ হবে। হবে। বিয়োগ হবে। কেন? কারণ দুইটা বিপরীত দিকে ক্রিয়াশীল। দুইটা বিপরীত দিকে ক্রিয়া হলে অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি। তখন লব্ধিটা হয়ে যায় আর মিন আর মিনিমাম, দ্যাট ইজ পি মাইনাস কিউ। তো আমরা এখানে এমজিটা বড় হবে, এফ সাইন থিটাটা ছোট হবে, যার জন্য এমজি থেকে আমরা এফ সাইন থিটাটা কি করেছি? মাইনাস করেছি। আচ্ছা, তাহলে প্রথম চিত্রে কি হলো খেয়াল করো ভালো করে। প্রথম চিত্রে আপাত ওজন প্রকৃত ওজনের সাথে এফ সাইন থিটা যোগ হওয়ায় আপাত ওজন বৃদ্ধি পেয়েছে। আর দ্বিতীয় চিত্রটার ক্ষেত্রে আপাত ওজন W2 সেটা প্রকৃত ওজন এমজি থেকে এফ সাইন থিটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে বলো তো কোথায় আপাত ওজন বেশি হবে, ঠেলার ক্ষেত্রে না টানার ক্ষেত্রে? স্যার ঠেলার ক্ষেত্রে। আচ্ছা বলো তো তাহলে ঠেলার ক্ষেত্রে আপাত ওজন বৃদ্ধি পেল আর টানার ক্ষেত্রে আপাত ওজন প্রকৃত ওজন থেকেও কি হ্রাস পেল, কমে গেল। আচ্ছা বলো তো ওজন যদি কমে যায় তাহলে এই রোলারটা বা কোনো বস্তু যে তলের উপর দিয়ে গতিশীল হবে, এই তলের সাথে এই বস্তুটার স্পর্শ তলে গতির বিরুদ্ধে যে বাধা দানকারী বল তৈরি হয়, যেটাকে আমরা বলি ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলটা কোন ক্ষেত্রে বেশি হবে, কোন ক্ষেত্রে কম হবে? খেলার ক্ষেত্রে বেশি হবে। খেলার ক্ষেত্রে ঘর্ষণ বলটা বেশি হবে। কেন? কারণ আপাত ওজন বৃদ্ধি পেয়েছে। আপাত ওজন বৃদ্ধি পেলে পথের সাথে ঘর্ষণও বৃদ্ধি পাবে। আর ঠেলার ক্ষেত্রে যেহেতু প্রকৃত ওজন থেকে এফ সাইন থিটা মাইনাস হয়ে যাচ্ছে, আপাত ওজন কমে যাচ্ছে, যার কারণে পথের সাথে ঘর্ষণও তোমার কি হবে? কমে যাবে। তাহলে তোমার বলতো কম হবে, তাহলে তোমার সুবিধা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার ঘর্ষণ বৃদ্ধি পেলে গতি কি হবে? হ্রাস পাবে। আর ক্ষেত্রে তোমার টানার ক্ষেত্রে তোমার ঘর্ষণ বল কম, ফলে গতি কি হবে? ত্বরান্বিত হবে, বেশি হবে। তাহলে কোনটা সুবিধা আমাদের, টানা সুবিধা না ঠেলা সুবিধা? এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। পারবে না তোমরা সবাই এখন? লন রোলার কেন ঠেলার চেয়ে টানা সহজ? তাহলে মূল জিনিসটা এই যে দুইটা চিত্র দিয়ে আপাত ওজন বের করবে। আপাত ওজন বের করার পরে বলবে যে ঠেলার ক্ষেত্রে যেহেতু আপাত ওজন বৃদ্ধি পায় ফলে পথের সাথে ঘর্ষণ বল বৃদ্ধি পাবে, ফলে গতি হ্রাস পাবে। আর টানার ক্ষেত্রে আপাত ওজন কমে যাবে, ফলে পথের সাথে ঘর্ষণ কম হবে, ফলে গতি ত্বরান্বিত হবে, বেশি হবে। এই জন্য ঠেলার চেয়ে টানা সহজ। তোমরা কথা বলো না, তোমরা কথা বলো না, একটু মার্জিত আচরণ করো। আচ্ছা, তাহলে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কেন সেই জিনিসটা আমি ব্যাখ্যা দিলাম। এইরকম অনেকগুলো ঘটনা আছে যেটা আমি বললাম, যে ট্রলি ব্যাগের ক্ষেত্রে হতে পারে, বা যে কোনো বস্তুকে তুমি ঠেলে নিয়ে যাবা না টেনে নিয়ে যাবা, সে জাতীয় বস্তুগুলোর ক্ষেত্রে এই দুইটা কনসেপ্ট দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। সবাই কি ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা? জি স্যার। আচ্ছা, স্যার এই যে বল যে চাকার যে বিন্দুতে ক্রিয়া করছে এটা কি ভার কেন্দ্র না ভর কেন্দ্র? ভার কেন্দ্র বলা হয়। ওজন যে বিন্দুতে ক্রিয়াশীল সেটাকে বলা হয় ভার কেন্দ্র। আর ভর কেন্দ্র তাহলে এটা কি? ভর কেন্দ্র আলাদা জিনিস, ভার কেন্দ্র আলাদা জিনিস, সেইগুলো পরে পড়ানো হবে মহাকর্ষ অধ্যায়ে। ভার কেন্দ্র হলো ওজন যে বিন্দু দিয়ে ক্রিয়া করে, অর্থাৎ কোন বস্তুকে পৃথিবী যে টানছে সেটা ওই বস্তুটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে টানছে, সেই বিন্দুটার নাম হচ্ছে ভার কেন্দ্র। আর ভর হচ্ছে কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হলে, যে বিন্দু বরাবর বল প্রয়োগ করা হলে এই বস্তুর রৈখিক গতি সৃষ্টি হয়, সেই বিন্দুটা হচ্ছে ভর কেন্দ্র। এগুলো মহাকর্ষ অধ্যায়ে আছে, হ্যাঁ পরে আছে এগুলো। আচ্ছা, এখন এই সেম কনসেপ্টের আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে দড়ি দিয়ে নৌকা টানা বা নৌকার গুণ টানা বলা হয় এটাকে। এটা আদিম যুগে ছিল, এখন বর্তমান যুগে এটা নাই। কেননা আগেকার যুগে আসলে এত মেশিন ছিল না, ফলে এখানে তোমার যে আমরা যে বিভিন্ন তোমার নৌকা দেখি যেগুলো মেশিন চালিত, আগেকার যুগে তো আসলে এত মেশিন ছিল না, ফলে তোমার মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মালামাল আনা নেওয়ার জন্য তোমার এই নৌকার গুণ টেনে, অর্থাৎ নৌকায় এক প্রান্তে দড়ি বেঁধে তীর থেকে নৌকা টেনে নিয়ে যেত, যেটা এখনকার যুগে আসলে নাই। তো এটাও আমরা ভেক্টর বিভাজন দিয়ে ব্যাখ্যা করতে পারি। সেটা দেখো, তোমার এখানে একজন মাঝি বৈঠা নিয়ে বসে আছে, আর এইটা হচ্ছে তীরের যে উপরের দিকে যে ঢেউ দ্বারা বোঝানো হচ্ছে এটা একটা তীর। তো তীর থেকে এখানে একজন লোক এই প্রান্তে এখানে দড়ি বেঁধে এফ বলে এটাকে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন বলো তো এফ বলে যেহেতু আমরা এটাকে টেনে নিয়ে যাচ্ছি, সেটাকে আমি বোঝানোর জন্য নিচে আর একটা চিত্র দিয়েছি, দেখো। তাহলে এই ডান দিকের সাথে তথা গতির দিকের সাথে তুমি এই দড়িতে ওই মানুষটা যে বল প্রয়োগ করেছে সেটা গতির দিকের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে সেটা।
তাহলে তোমার ডান দিক বরাবর যে উপাংশ তৈরি হবে সেটা কি আগের কথাই f cos θ, আর উপরের দিকে যে উপাংশটা তৈরি হবে, উপরের দিকে মানে এই যে তীরের দিক বরাবর যে উপাংশটা তৈরি হবে সেটা হচ্ছে f sin θ। আচ্ছা বলো তো তীরের দিকে যে উপাংশটা কাজ করছে f sin θ, এই বলটা কি কাজ করবে একজন বলো, যে পারো সে বলো। f sin θ এই নৌকাটাকে কি করবে আর f cos θ কি করবে? f cos θ সামনের দিকে এগিয়ে নেবে, sin θ এগিয়ে নিয়ে যাবে কিনারার রাইট, কিনারার দিকে নিয়ে যাবে বা তীরের দিকে নিয়ে যাবে। আচ্ছা তাহলে f cos θ বলের কারণে নৌকাটা সামনের দিকে এগিয়ে যাবে, আর f sin θ বলের কারণে কিন্তু নৌকাটা তীরের দিকে এগিয়ে যাবে। মানুষ কিন্তু আছে তীরের উপরে, অর্থাৎ মাটি থেকে টেনে নিয়ে যাচ্ছে, পানি থেকে না কিন্তু। আচ্ছা এখন এই নৌকা যদি তীরের দিকে এগিয়ে যায় f sin θ বলের কারণে, তাহলে তো এই নৌকাটা একটা সময় সামনের দিকে যেতে যেতে তো তীরের সাথে মাটির সাথে লেগে যাবে, তাই না? তাহলে এটা যদি মাটির সাথে লেগে যায়, স্পর্শ হয়ে যায়, তাহলে তো নৌকা যাবে না। তাহলে এখন এই sin θ টাকে কি করতে হবে? নৌকাটাকে এই স্থানেই আমরা রাখবো, এই স্থানে রেখেই ডান দিকে আমরা গতিশীল করাবো f cos θ বলের কারণে। সেই ক্ষেত্রে এই যে মাঝি, যেটা যিনি মাঝি আছেন এই যে নৌকায়, এই যে এখানে একটা মানুষ ড্রয়িং করেছে আমি দেখো, এই মাঝি বইটা নিয়ে এখানে থেকে যে কাজটা করবে, f sin θ ডিরেকশন তো তোমার এই উপরের তীরের দিকে, তাই না? এই যে উপরের দিকে, উপরের দিক বলতে আনুভূমিক বরাবর এই দিকে সামনের দিকে, আর এই মাঝি বইটা দিয়ে তার বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ করবে f sin θ সমান। তাহলে বলো তো এই মাঝি যদি বিপরীত দিকে অর্থাৎ তোমার নিচের দিকে যদি একটা বল প্রয়োগ তৈরি করে বইটা দিয়ে, তাহলে এই বইটা দিয়ে যে বলটা সে প্রয়োগ করলো সেই বলটা আর f sin θ দুইটা সমান হলে, দুইটা পরস্পর কোন দিকে কাজ করছে? বিপরীত দিকে কাজ করছে। ফলে এই দুটা যে লব্ধি সেটা কত হবে? এই লব্ধি কত হবে? শূন্য হয়ে যাবে। তার মানে কিন্তু f sin θ লব্ধি শূন্য হবে, লব্ধি শূন্য হয়ে যাবে। তার মানে f sin θ কি এখন হবে? থাকবে না নিষ্ক্রিয় হয়ে যাবে? স্যার নিষ্ক্রিয় হয়ে যাবে। নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে কোন বলটা শুধু এখানে আছে বলো এখন? f cos θ টা। f cos θ এই f cos θ বলের কারণে এখন নৌকাটা কি হবে? সামনের দিকে এগিয়ে যাবে। একটু ক্লিয়ার হয়েছে কি? দেখো তো। তাহলে এই মাঝির কাজ কি? নৌকা, এই যে নৌকাতে যে মাঝিটা বইটা নিয়ে বসে আছে, এই মাঝির কি কাজ বলো তো? এই মাঝির কাজ হচ্ছে f sin θ বলের বিপরীত দিকে একটা বল তৈরি করতে হবে, কেননা ওই বিপরীত দিকে বল তৈরি না করলে f sin θ বলের কারণে কিন্তু নৌকা সামনের দিকে গিয়ে তীরের সাথে লেগে যাবে, মাটির সাথে লেগে যাবে, ফলে নৌকা সামনের দিকে টেনে নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে f sin θ f sin θ কতটুকু বল তৈরি করবে এটা বুঝবে কিভাবে? এটা বুঝবে কিভাবে? এই যে তুমি এখানে যে বল প্রয়োগ করছো, এটা নৌকা যারা চালায় তারা এখানে দেখলেই বুঝতে পারবে। এটা আইডিয়া, এটা ওইভাবে ক্যালকুলেশন না, আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু মাঝি তো আসলে ওইভাবে ক্যালকুলেশন করতে পারবে না। মাঝি দেখবে যে তোমার নৌকাটা তীর থেকে কত দূরে আছে, সেই দূরত্বটা সে মেনটেন করার জন্য বইটা যেভাবে ধরতে হয় সে সেভাবে ধরবে। এটা এক্সপেরিয়েন্সের বিষয়। কিন্তু আমরা যখন সায়েন্সের স্টুডেন্ট তখন কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো যে তার এই মাঝিটাকে, এই নৌকাটাকে তীরের দিকে যেতে বাধা দিতে হলে আমাকে কত বল প্রয়োগ করতে হবে বলো তো? এই থিটা যদি 30 ডিগ্রি হয়, তুমি ধরো এফ বলে টানছো, ধরো এফ ইকুয়াল টু 20 নিউটন, তাহলে মাঝিকে বিপরীত দিকে কত বল তৈরি করতে হবে বের করা যাবে না? এই এফটা আমি বললাম 20 নিউটন, সেটা 30 ডিগ্রি, তাহলে ডান দিকে কি হবে? 20 cos 30 ডিগ্রি, আর এই উপরের দিকে তৈরি হবে 20 sin 30 ডিগ্রি। তো 20 sin 30 ডিগ্রি মানে কত? 10 নিউটন। 10 sin 30 ডিগ্রি মানে কি? 10 নিউটন। তার মানে মাঝিকে বিপরীত দিকে কত বল তৈরি করতে হবে? 10 নিউটন। কিন্তু মাঝি তো এই ক্যালকুলেশন বুঝবে না, তাই না? তোমরা যেটা বললে, মাঝি যেটা দেখবে যে দূরত্বটা যেন ঠিক থাকে, সেই অনুসারে সে পয়টাটা ধরে থাকবে। এই হচ্ছে মূল জিনিস। আচ্ছা এখন একজন বলো তো, এই যে দড়ির দৈর্ঘ্য যদি আমরা বৃদ্ধি করি, ধরো আমরা এখানে এফ বলে এখানে থেকে মাঝিটা টানছিল, এখন আমি দড়ির দৈর্ঘ্য যদি বৃদ্ধি করি, তাহলে এই লোকটা কি এখানে থাকবে না আরো সামনের দিকে গিয়ে টানতে হবে? সামনের দিকে। বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, একটু ম্যাথমেটিক্যাল জ্ঞান দিয়ে বলো, ফিজিক্সের জ্ঞান না। বলো দড়ির দৈর্ঘ্য যদি বৃদ্ধি পাই, তাহলে মাঝি তো এই পয়েন্ট থেকে আরো সামনের দিকে গিয়ে তাকে টানতে হবে। এফ বলে টানছে, ধরো 20 নিউটন বলে টানছে, এখন বলো তো এটা অ্যাঙ্গেলটা কি হবে? ধরো আগে অ্যাঙ্গেল 30 ডিগ্রি ছিল, যদি দৈর্ঘ্য বেড়ে যাবে তাহলে দড়ির দৈর্ঘ্য বৃদ্ধি পেলে এর সাথে যে অ্যাঙ্গেল এটা কি হবে? ছোট হয়ে যাবে। এই থিটা যত ছোট হবে, মজার বিষয় দেখো, এই থিটা যত ছোট হবে এফ cos থিটার মান তত কি হবে বলো?
বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে, কেননা থিটার মান যত কম হয় কজের মান তত বেশি হয় আর সাইনের মান তত কমে যায়। তার মানে আমার থিটা যত কম হবে এফ কস থিটা তথা গতির দিক বরাবর যে বলটা তার মান বৃদ্ধি পাবে, সেটা বেশি দিক বরাবর এফ সাইন থিটা এই বলে বেশি মানটা হ্রাস পাবে। ফলে আমার এই ক্ষেত্রে নৌকার গতিটা তোমার কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে নৌকার গতি বৃদ্ধি করার জন্য আমরা কি করতে পারি, এই যে গুণের যে দৈর্ঘ্য বা দড়ির যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটাকে তোমার কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। বাড়িয়ে দিতে হবে। আবার আবার মানে অনেক বেশি বৃদ্ধি করলেও হবে না, তুমি এত বৃদ্ধি করলা যে দড়ি ধরে তোমার পানিতে তোমার চুপসে গেল, সেক্ষেত্রে কিন্তু টানা আবার সমস্যা আছে, পানিতে ভিজে দড়ির ভর বৃদ্ধি পাবে। এমন ভাবে দৈর্ঘ্যটা বৃদ্ধি করতে হবে যেন এটা ভিজে না যায়, অর্থাৎ উপরের দিকে থাকে, পানির উপরের দিকে থাকে, সেই বরাবর রেখে দড়ির দৈর্ঘ্য যতটা বৃদ্ধি করা যায় সেই ক্ষেত্রে থিটার মানটা কমে যাবে। আর থিটা কমে গেলে তোমার এফ কস থিটার মান বৃদ্ধি পাবে, এফ কস থিটার মান বৃদ্ধি পেলে নৌকার গতি বৃদ্ধি পাবে। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। তাহলে গুণ টানা নৌকার ক্ষেত্রে নৌকার গতি আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি ব্যাখ্যা করো, অনুধাবনমূলক প্রশ্ন এসেছে, কি আনসার করবে, রেসপন্স করো। থিটা কোণটা বাড়িয়ে দিতে হবে আমার, না, থিটা কোণটা বাড়বে তাহলে এফ কস থিটা থিটা কোণটা কমাতে হবে, যাবে না, দড়ির দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। সে কিছু দড়ির দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, কোণ কমাতে হবে। কমানোর জন্য গুণের দৈর্ঘ্য তথা দড়ির দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। দড়ির দৈর্ঘ্য বৃদ্ধি করলে আনুভূমিকের দিকের সাথে উৎপন্ন কোণটা ছোট হবে, ফলে cos থিটার মানটা বৃদ্ধি পাবে, sin থিটার মানটা কমে যাবে, বৃদ্ধি পাবে। এইভাবে আমরা নৌকার গতি কি করতে পারি, বৃদ্ধি করতে পারি। তাহলে আজকে যে আমি জিনিসগুলো পড়াইলাম এগুলো অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে। আচ্ছা, এবারে আমরা এই ভেক্টর বিভাজনের আমরা একটা ম্যাথ করব। এখানে দেখো আমি এখানে একটা ডাইমেনশন দিয়েছি, দেখো ভালো করে খেয়াল করো, x x ড্যাশ y y ড্যাশ, x x ড্যাশ y y ড্যাশ, তাহলে এটা কয় ডাইমেনশনাল বলো তো? 2 ডাইমেনশনাল। আচ্ছা, এখন বলো তো এই পয়েন্টে দেখো চিত্রটা খেয়াল করো, এখানে একটা বল ক্রিয়াশীল, এই বলটার নামকরণ করা হয়েছে F1 ভেক্টর, তার মান বলা আছে 5 নিউটন, x অক্ষের সাথে কত ডিগ্রি কোণে সেটা বলা আছে 60 ডিগ্রি কোণে। নিচের দিকে একটা থার্ড কোয়াড্রেন্ট একটা বল আছে, দেখো F2 ভেক্টর, তার মান বলা আছে 2 নিউটন এবং সেটা y প্রাইম অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল, 30 ডিগ্রি কোণে। ফোর্থ কোয়াড্রেন্ট সেখানে আরেকটা বল আছে F3, তার মান বলা আছে 1 নিউটন, সেটা তোমার y প্রাইম অক্ষের সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল, 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এখন বলো তো এই ও বিন্দুতে এই তিনটা বল ক্রিয়াশীল, এখন আমি চাচ্ছি এগুলো বলের মান কিন্তু বলা আছে, এখন আমি চাচ্ছি যে এই F1 ভেক্টরটা কত হবে, এটা কিন্তু বলের মান বলা আছে 5 নিউটন। তাহলে মান থেকে আমরা ভেক্টর তৈরি করব কিভাবে, উপাংশ দিয়ে। বলতো একজন বলবে, যে পারবে সে বলবে, বলতো এই F1 ভেক্টরটা x অক্ষের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে, 60 ডিগ্রি। তাহলে এটা এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে আমরা নামকরণ করলাম θ1। বলতো F1 কোন অক্ষের সাথে θ1 কোণ তৈরি করেছে, x অক্ষের সাথে, তাহলে x অক্ষ বরাবর কোন উপাংশ হয় বলো, কই x অক্ষ বরাবর cos θ। আচ্ছা, x অক্ষ বরাবর একক ভেক্টরটা কি বলো, i ক্যাপ। আচ্ছা, আর এই F1 এর উলম্ব উপাংশ কোন অক্ষ বরাবর হবে, এই যে উপরের দিকে y অক্ষ বরাবর হবে, সেটা কত, F1 sin θ 30 ডিগ্রি θ1। এবং সেখানে এবং ভেক্টর হিসাবে লেখার জন্য আমি কি করেছি দেখো, আমি একবারে করেছি, দেখো দেখো খেয়াল করো, F1 ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু F1 cos θ1, এটা উপাংশ করলাম আমরা, এবং এই উপাংশ যেহেতু x অক্ষ বরাবর এই জন্য i ক্যাপ দিয়ে গুণ করা হয়েছে। আর F1 sin θ1 এটা যেহেতু y অক্ষ বরাবর যেহেতু একক ভেক্টর j ক্যাপ, এই জন্য এটাকে j ক্যাপ দিয়ে গুণ করা হয়েছে। আচ্ছা, এখন F1 এর মান কত বলা আছে, 5 cos θ1 এর মান কত, 60 ডিগ্রি, তাহলে 5 cos 60 ডিগ্রি i ক্যাপ, আর এখানে 5 sin 60 ডিগ্রি j ক্যাপ। এবার এখানে তোমরা ক্যালকুলেটর টিপে মান বের করবে, করলে তোমার এই সমীকরণটা তৈরি হবে। এটা দেখো, একটা ক্লিয়ার হলে বাকিগুলো সব পারবে। স্যার বলো, ঠিক বলো, রেসপন্স করো, স্যার বলে থেমে যাও না, কথা বলো। y অক্ষ সাথে f ভেক্টরটা তো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তুমি উপাংশ কিছুই বুঝো f1 না, ভেক্টরটা y অক্ষে তুমি কিছুই বুঝো না। এখানে দেখো এই চিত্রটা দেখো, 30 ডিগ্রি না তুমি কিছুই বুঝো নাই, তাহলে উপাংশের কনসেপ্টটাই তুমি বুঝো নাই। তাহলে এখানে দেখো তো কিভাবে আমরা বিভাজনটা করেছি, এই f খেয়াল করো, এই f এই বরাবর θ কোণ তৈরি করেছে, তাহলে ডান দিকে f cos θ, তার উলম্ব বরাবর কি f sin θ, সেটা কি চেঞ্জ হয়ে গেল না, θ ওটাই আছে,
সেটাই আছে। স্যার বুঝছি। সেটা তো ওটাই আছে, উপাংশ এত পড়া তাহলে তো কোনো লাভ হলো না, সেটা তো ওটাই থাকবে। কেননা টোটাল তো 90 ডিগ্রি কনসেপ্টে অ্যাপ্লাই করে তো 90 থেকে থিটা 1 মাইনাস করে তো আমরা এখানে সাইন অ্যাঙ্গেলটা পেয়েছি, ভুলে গেলে হবে না, ওই অ্যাঙ্গেলই থাকবে। আচ্ছা তাহলে দেখো তো আমরা মানকে f1 টাকে আমরা ভেক্টর হিসাবে যে লিখলাম এটা ক্লিয়ার কিনা আগে বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা একইভাবে f2 ভেক্টরটা এখন বলো একজন, f2 বলো তো কার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি জি করেছে, স্যার। কার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি ওয়াই করেছে? অক্ষের সাথে। y প্রাইম অক্ষের সাথে, নেগেটিভ অ্যাক্সিস। আচ্ছা বলো তো এটা থার্ড কোয়াড্রেন্টে আছে না, বলো তো এই f2 ভেক্টরটা? জি স্যার। তাহলে জি স্যার। থার্ড কোয়াড্রেন্টে y x এবং প্রাইমের y, সাথে x কম্পোনেন্ট এবং y কম্পোনেন্ট দুইটাই কি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। মাইনাস হবে। এখন দেখো কিভাবে লেখা আছে একটু খেয়াল করে দেখো, f2 ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু, আমি একবারে লিখছি দেখো, মাইনাস কেন দিচ্ছি, কেননা এটা থার্ড কোয়াড্রেন্টে। আচ্ছা এই f2 টা y প্রাইম অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, তাহলে y প্রাইম বরাবর কি উপাংশ হবে? আনুভূমিক উপাংশ। y প্রাইম বরাবর কি উপাংশ হবে? আনুভূমিক উপাংশ হবে। আনুভূমিক উপাংশ। কত দেখো লেখা আছে f2 cos θ2 j ক্যাপ, এটা কিন্তু j ক্যাপ, কেন j ক্যাপ লিখলা এখানে? ওয়াই প্রাইমের ওয়াই সাথে। অক্ষের সঙ্গে। y প্রাইম অক্ষের সাথে এইটা, এইজন্য j ক্যাপ। আর x প্রাইম বরাবর ডান দিকে খেয়াল করি যে x প্রাইম বরাবর যে উপাংশ সেটা হবে উল্লম্ব উপাংশ, সেটা হবে f2 sin θ2 i ক্যাপ। এটা মাইনাস কেন দিলাম? কারণ স্যার এটা থার্ড কোয়াড্রেন্টে দুইটাই মাইনাস হবে, এইজন্য এটার পূর্বেও মাইনাস এটার পূর্বেও মাইনাস। এবারে f2 এর মান হচ্ছে 2, θ2 এর মান হচ্ছে 30 ডিগ্রি, ক্যালকুলেশন করলে এই ভেক্টরটা তৈরি হলো। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। তাহলে দেখো আমরা মানকে আমরা কিভাবে ভেক্টরে রূপান্তর করলাম, দেখো ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু এটা। একইভাবে f3 টা বের করতে পারবে না? জি স্যার। মান বলা আছে 1 নিউটন, দেখো আমি এখানে করে দিয়েছি যদিও। এই যে দেখো f3 কোন কোয়াড্রেন্টে বলো এখন? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে x মানে x অক্ষের যে কম্পোনেন্ট সেটা কি হবে? প্লাস, আর y প্রাইম মাইনাস। কম্পোনেন্ট মাইনাস। ফোর্থ কোয়াড্রেন্টে x প্লাস হয়, y মাইনাস হবে। তাহলে দেখো এই যে দেখো এখন দেখো f3 কার সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে? θ3। ওয়াই প্রাইমের সাথে। ওয়াই প্রাইম। তাহলে y প্রাইম বরাবর যে উপাংশ সেটা আনুভূমিক উপাংশ, যার সাথে কোণ তৈরি করে, হ্যাঁ সেই বরাবর আনুভূমিক উপাংশটা সবসময় মনে রাখতে হবে। আচ্ছা তাহলে θ3 অ্যাঙ্গেলটা তৈরি করেছে y প্রাইমের সাথে, তাহলে y প্রাইম বরাবর যে উপাংশ সেটা হবে আনুভূমিক উপাংশ। এই কারণে দেখো f3 ভেক্টর ইকুয়াল টু -f3 cos 3 i j ক্যাপ, এটা কিন্তু i ক্যাপ না j ক্যাপ, প্লাস উল্লম্ব উপাংশ কোন ডাইমেনশনে তৈরি হবে একজন বলো? x অক্ষ বরাবর। x অক্ষ বরাবর। হ্যাঁ দুই একজন রেসপন্স করতেছে, বাকিগুলো সারা শব্দ নাই, বুঝতেছি না সবাই কি ক্লাসে জয়েন করে কি চলে গেছে নাকি? তাহলে তোমার f3 sin θ3, এই জন্য এটা যেহেতু x অক্ষ বরাবর এই জন্য এটাকে i ক্যাপ দিয়ে গুণ করা হয়েছে। এটা কেন প্লাস লিখলাম? এটা পূর্বে প্লাস কেন? কেননা এটা ফোর্থ কোয়াড্রেন্ট প্লাস হবে আর y এর অংশটা মাইনাস হবে। এবারে তোমার f3 মান হচ্ছে 1 নিউটন আর অ্যাঙ্গেলের মান হচ্ছে 30 ডিগ্রি, ক্যালকুলেশন করতে হবে। তাহলে বলো তো এই যে f1 মান 5 নিউটন সেটাকে আমরা ভেক্টরে রূপান্তর করলাম, f2 কে ভেক্টরে রূপান্তর করলাম, f3 কে ভেক্টরে রূপান্তর করলাম। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? জি স্যার। তাহলে এখন লব্ধি ভেক্টর তৈরি হবে। লব্ধি ভেক্টরটা কি হবে? তিনটা যোগ করে ফেলবো, তাহলে লব্ধি ভেক্টর f ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর প্লাস f3 ভেক্টর। f1 ভেক্টর আমরা আগে যেটা পেয়েছি সেটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, f2 অ্যাপ্লাই করা হলো, f3 অ্যাপ্লাই করা হলো। পরে যোগের নিয়ম হলো দেখো প্রত্যেকটা ভেক্টরের ক্ষেত্রে একটা i কম্পোনেন্ট আছে, একটা y j কম্পোনেন্ট আছে, তাই না? তাহলে যোগের ক্ষেত্রে কি আমরা i এর সাথে কি j যোগ করব না i গুলো যোগ করব আর j গুলো আলাদা যোগ করব? জি i গুলো আমরা আলাদা আলাদা যোগ করব। তাহলে এখানে একটা 2.5 i ক্যাপ, এখানে -1.73 সরি এখানে -i ক্যাপ আর এখানে +0.5 i ক্যাপ। ক্যালকুলেশন করে একটু যোগ বিয়োগ দেখো, হ্যাঁ আমার ভুল হতে পারে অনেক সময়। তাহলে i ক্যাপ গুলো যোগ বিয়োগ করবে, করে যা হয় সেটা লিখবে, আর যে ক্যাপ যেগুলো আছে সেইগুলো যোগ বিয়োগ করে রেজাল্টটা এখানে লিখবে। আমি লিখে এটা পেয়েছি, তোমরা একটু চেক করে দেখবে কিন্তু ক্যালকুলেশন গুলো। আচ্ছা তাহলে তোমার f ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 1.73 j ক্যাপ। বলো তো দুইটা এই j এর পূর্বে প্লাস i এর পূর্বে প্লাস, তাহলে লব্ধি ফলটা কোন কোয়াড্রেন্টে আছে এখন বলো? প্রথম কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে। ভেরি গুড, প্রথম কোয়াড্রেন্টে আছে।
তাহলে লব্ধি বলটা ফার্স্ট কোয়াড্রেন্টে কাজ করবে। তাহলে সেই লব্ধি বলের মান কত আমরা বের করেছি দেখো, মান f দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার i এর সহগ হচ্ছে 2 তার উপরে স্কয়ার আর j এর সহগ যা আছে তার উপরে স্কয়ার। মান বের করার নিয়ম কি, i j k এর যে সহগগুলো থাকবে তাদের বর্গের সমষ্টির বর্গমূল, সেটাই হচ্ছে তার মান। তাহলে লব্ধি বলের মান হচ্ছে 2.64 নিউটন। আর লব্ধি বলের দিক হচ্ছে আমরা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করব, tan থিটা দ্যাট ইজ ইকুয়াল টু মানে উলম্ব, অর্থাৎ তোমার এই যে আমরা যদি এখানে একটা ত্রিভুজ ড্রয়িং করি তাহলে উলম্ব বলতে কি বোঝানো হয়, উলম্ব অক্ষের মান বলতে অ্যাকচুয়ালি কোন অক্ষের মান বোঝানো হয়, y অক্ষের মানকে বলতে কোন অক্ষের মানকে বোঝানো হবে, x অক্ষের মানকে এই জন্য আমরা এখানে দেখো লিখেছি শর্টকাট tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব বলতে y অক্ষের মানটা, y অক্ষের মান বলতে যে j ক্যাপের যে সহগটা সেটা হচ্ছে y অক্ষের মান, সেটা কত 1.73, আর ভূমি তথা x অক্ষের যে মান সেটা i ক্যাপের যে সহগটা আছে 2। তাহলে ভূমি বাই লম্ব এটা ক্যালকুলেশন করলে দেখো আমরা সেটা পেয়ে গেলাম এইটা। তাহলে দেখো এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা যে আমরা কিভাবে কোন একটা বিন্দুতে যদি অনেকগুলো বল ক্রিয়াশীল থাকে তাহলে প্রত্যেকটা বলকে আমরা আলাদা আলাদা ভেক্টর হিসেবে কিভাবে লিখতে পারি, আর সেই লব্ধি বলের মানটা আমরা কিভাবে লব্ধি ভেক্টর আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা জানলাম, লব্ধি ভেক্টরের মান কিভাবে বের করতে হয় এবং দিক কিভাবে বের করতে হয় সেটা আমরা জানলাম। বলো তো এই দিকটা কার সাথে উৎপন্ন কোণ, এই লব্ধি বল f এত ডিগ্রি কোণ কার সাথে তৈরি করেছে 40.86 ডিগ্রি x অক্ষের সাথে তাহলে y অক্ষের সাথে উৎপন্ন কোণ কত হবে, y অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করার জন্য কি করবে, x 90 ডিগ্রি মাইনাস করব। ভেরি গুড। তাহলে তোমার টোটাল অ্যাঙ্গেল 90 থেকে তোমার এই যে 40.6 কত 40.86 আর x অক্ষের সাথে মাইনাস করলে তোমার y অক্ষের সাথে 90 ডিগ্রি মাইনাস 20.86। সবাই ক্লিয়ার হয়েছে অঙ্কটা? জি স্যার। আচ্ছা এবারে দেখো আরেকটা অঙ্ক, নদী পারাপারের একটা গাণিতিক অঙ্ক। নদী পারাপারের অনেকগুলো অঙ্ক, একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, ওখানে দেখো তোমরা বুঝতে পারবে। অনেকগুলো কনসেপ্ট আমি অঙ্ক দিয়েছি, এখানে একটা কনসেপ্ট আমি অ্যাপ্লাই করব। দেখো এবি একটা নদী, নদীর প্রস্থ হচ্ছে এবি, তার দৈর্ঘ্য বলা আছে 2 কিলোমিটার। তো এই নদীটার এবি অর্থাৎ বাম থেকে ডান দিকে স্রোত প্রবাহিত হচ্ছে, স্রোতের বেগ বলা আছে 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন আমরা সোজা দেখো একজন মাঝি একটি নৌকা নিয়ে প্রথম ক্ষেত্রে স্রোতের বেগের দিকের সাথে আলফা কোণে এসি বরাবর 6 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালনা করলে বি বিন্দুতে পৌঁছায়। অর্থাৎ এই যে এসি বরাবর নৌকা চালনা করলে কত বেগে চালনা করেছে, নৌকার বেগ 6 মিটার পার সেকেন্ড বেগে চালনা করলে, এবং স্রোতের বেগের দিকের সাথে কত কোণে, আলফা কোণে। তো চালনা করলে সে কোন বিন্দুতে পৌঁছায়, বি বিন্দুতে পৌঁছায়। বি বিন্দুতে। এখন চেয়েছে যে এই আলফা কোণটার মান কত, এই আলফাটা কত হবে, আর এখানে নদী পার হতে মাঝিটির কত সময় লেগেছিল এই সময়টা চেয়েছে। আচ্ছা এখন দেখো আলফা বের করার জন্য একটু খেয়াল করো তোমরা। দেখো তোমার এই যে এসি বরাবর সে যে যাত্রা শুরু করলো, ফাইনালি সে পৌঁছাইছে কোথায় বলো তো, বি বিন্দুতে। বি বিন্দুতে। তার মানে এই এবি বরাবর তার যে বেগটা কাজ করবে সেই বেগটা অ্যাকচুয়ালি লব্ধি বেগ কাজ করবে। আচ্ছা তাহলে এবি বরাবর তার লব্ধি বেগটা ক্রিয়াশীল। আচ্ছা বলো তো এটা এই বরাবর যেহেতু লব্ধি বেগ ক্রিয়াশীল এবি বরাবর, তাহলে লব্ধি ভি এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে বলো তো, লব্ধি খেয়াল করো, লব্ধি এবি বরাবর ক্রিয়াশীল, তাহলে লব্ধি এবি ভি এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে, ভালো করে দেখো উত্তর দাও। 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে লব্ধি বেগটা ভি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে দিকের যে ফর্মুলা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। দেখো tan থিটা যে দিকের ফর্মুলা ছিল, তাহলে tan থিটার জায়গায় আমরা কত লিখবো, 90 ডিগ্রি। কার সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে 90 ডিগ্রি, ভি এর সাথে না ইউ এর সাথে, ভি এর সাথে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল তৈরি করে সেটা কি উপরে থাকে না নিচে থাকে, এই যে নিচে থাকবে, তাহলে এই যে ভি নিচে থাকবে আর উপরে ইউটা থাকবে। তাহলে ইউ sin আলফা ডিভাইডেড ভি প্লাস ইউ cos আলফা। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করা হচ্ছে, এই ভি প্লাস ইউ cos আলফা কে বামে আনা হয়েছে আর tan 90 ডিগ্রি ডানে আনা হয়েছে। আচ্ছা বলো তো tan 90 ডিগ্রি মানে কত, অসংজ্ঞায়িত না? তাহলে ইউ sin আলফা, ডান দিকে তো ইউ sin আলফা আছে, আর ভি প্লাস ইউ cos আলফা কে বাম পাশে নিয়ে যাওয়া হলো, আর tan 90 ডিগ্রিকে নিচে এনে ভাগ করা হলো। তাহলে ইউ sin আলফা ভাগ ইনফিনিটি, সামথিং ভাগ ইনফিনিটি ইকুয়াল টু কত হয়, 0। তাহলে এটা শূন্য হয়ে গেল। তাহলে ভি প্লাস ইউ cos আলফা ইকুয়াল টু 0। তাহলে ইউ cos আলফা সমান কত হবে, মাইনাস ভি, বা cos আলফা ইকুয়াল টু হবে মাইনাস ভি বাই ইউ। দেখো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। অসংজ্ঞায়িত মানে কি, ইনফিনিটি? অসংজ্ঞায়িত মানে অনেক বড় মান, যেটা নির্ণয় করা যায় না, অনির্ণেয়, ইনফিনিটি বলা হয় যেটাকে। আচ্ছা সামথিং ভাগ ইনফিনিটি ইকুয়াল টু 0, এগুলো ম্যাথে পড়বে তোমরা।
তাহলে cos আলফা ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। মাইনাস কেন এলো বুঝতে পেরেছো? স্যার ভি কে সিম্পল জিনিস, এগুলো তো করা হয়েছে। পরে ছেলেরা পারবে। এই যে ভি কে ডান পাশে আনা হলে কি হবে? মাইনাস হয়ে যাবে। জি স্যার। ইউ ডানে এসে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তো ভি এর মান কত? স্রোতের বেগ হচ্ছে 3 আর নৌকার বেগ বলা আছে তোমার 6, কাটাকাটি করলে মাইনাস হাফ। তো ক্যালকুলেটর বের করবে cos আলফা সমান যদি মাইনাস হাফ হয় তাহলে cos কত ডিগ্রি মান মাইনাস হাফ হয়? ক্যালকুলেটর টিপ দিবে, দিলে 120 ডিগ্রি। তার মানে এখানে আলফা আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। তার মানে হচ্ছে তোমার যদি এই যে স্রোতের বেগের দিকের সাথে যে তুমি নৌকা চালনা করেছিলে, এর ফলে তুমি যে বি বিন্দুতে পৌঁছিয়েছো তুমি, তাহলে স্রোতের বেগের দিকের সাথে কত কোণে তুমি নৌকা চালনা করেছিলে, এটা একটা প্রশ্ন চাওয়া হয়েছে 1 নম্বর প্রশ্নে। সেই 1 নম্বর প্রশ্নে আমরা যেটা পেলাম আলফা ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম? 120 ডিগ্রি। এই অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন নদী পার হতে কত সময় লাগবে সেটা চেয়েছে। নদী পার হতে সময় বের করার জন্য এই এবি বরাবর যে বেগ কাজ করবে সেই বেগটা বের করতে হবে। আচ্ছা, এখন দেখো এসি বরাবর কোন বেগটা ক্রিয়াশীল? নৌকার বেগ। তো নৌকার বেগকে আমরা কি নামকরণ করেছি? ইউ। রেসপন্স করো। এসি বরাবর যে বেগটা সেটা কি নৌকার বেগ। নৌকার বেগকে আমরা কি নামকরণ করেছি? ইউ নামকরণ করেছি, এই যে 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বলো তো ইউ স্রোতের বেগের দিকের সাথে কত কোণে ক্রিয়াশীল? একটু কুইক রেসপন্স। আলফা। আচ্ছা, তাহলে ইউ স্রোতের বেগের দিকের সাথে আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে বলো তো স্রোতের বেগের দিক বরাবর ইউ এর উপাংশ কি হবে? ইউ cos আলফা। দেখো কার্সরটা নড়াচ্ছি আমি তোমাদের হেল্প করার জন্য। স্রোতের বেগের দিকের সাথে তো ইউ আলফা কোণ তৈরি করেছে, তাহলে স্রোতের বেগের দিক বরাবর ওটার উপাংশ হবে, নৌকার যে উপাংশ হবে সেটা হবে ইউ cos আলফা। তো ইউ cos আলফার 90 ডিগ্রি কোনটা বলো তো? 90 ডিগ্রি বরাবর কোন অংশটা বলো? এবি বরাবর। তাহলে এবি বরাবর যে উপাংশ সেটা কোন উপাংশ হবে? উলম্ব উপাংশ হবে। তাহলে আনুভূমিক উপাংশ স্রোতের দিক বরাবর ইউ cos আলফা, আর উলম্ব বরাবর স্রোতের বেগের নৌকার বেগের যে উপাংশ সেটা হবে উলম্ব উপাংশ ইউ sin আলফা। ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে আমরা ইউ কে উপাংশে ভাগ করলাম। আচ্ছা, ভি কে উপাংশে ভাগ করলে কি হবে বলো তো? ভি এবি বরাবর কত অ্যাঙ্গেল তৈরি করেছে? ভি এবি বরাবর কত অ্যাঙ্গেল তৈরি করেছে? 90 ডিগ্রি। তাহলে ভি এর এবি বরাবর উপাংশ কি হবে? ভি cos 90 ডিগ্রি। জি স্যার। আচ্ছা, বলো তো ভি cos 90 মানে কত? ভি cos 90 কত? এত সময় লাগে কেন? 0 ডিগ্রি। তাহলে কি স্রোতের বেগের এবি বরাবর কোন উপাংশ পেলাম আমরা? না স্যার। তাহলে এই এবি বরাবর শুধু কোন বেগটা কাজ করছে এখন বলো? এবি বরাবর শুধু কোন বেগটা কাজ করছে? ইউ sin আলফাটা কাজ করছে। ভি এর উপাংশ কিন্তু এবি বরাবর নাই, কেননা ভি এর এবি বরাবর উপাংশ শূন্য হয়ে যাচ্ছে। কেন? কারণ তোমার ভি এবি বরাবর যে অ্যাঙ্গেল তৈরি করেছে সেটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এইজন্য এবি বরাবর ভি এর উপাংশ ভি cos 90 ডিগ্রি। তো ভি cos 90 ডিগ্রি কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। এইজন্য এবি বরাবর শুধু উপাংশ কাজ করছে। এটাই হচ্ছে লব্ধি বেগ। তার মানে এই যে ইউ sin আলফা যেটা সেটাই কিন্তু এবি বরাবর লব্ধি বেগ। তাহলে আমরা লব্ধি বেগ পেয়ে গেলাম ইউ sin আলফা। আর নদীর প্রস্থ বলা আছে 2 কিলোমিটার, প্রস্থটাকে আমরা ডি নামকরণ করব। তাহলে নদী পার হবার জন্য প্রয়োজনীয় সময় ওই যে s = vt যে ফর্মুলাটা, তাহলে s = vt হলে t সমান কত হয় বলো? d বাই ইউ sin d বাই v। পরিবর্তে আমরা d লিখেছি আর কি, দূরত্ব। তাহলে t = কত হবে? অতিক্রান্ত দূরত্ব ভাগ s বাই v। হ্যাঁ, তাহলে d বাই লব্ধি বেগ। আচ্ছা, তাহলে ডি থাকবে লব্ধি বেগ। দেখো তোমার এই বরাবর যে এই যে এবি বরাবর যতগুলো বেগ কাজ করবে, তাহলে এই এবি বরাবর ইউ sin আলফা আছে, আর ভি এর এই বরাবর উপাংশ হচ্ছে ভি cos 90 ডিগ্রি। দেখো আমি এখানে লিখে দিয়েছি, দেখো ইউ sin আলফা প্লাস ভি cos 90 ডিগ্রি। তাহলে ভি cos 90 ডিগ্রি শূন্য হয়ে যাচ্ছে। তাহলে তোমার ডি ডিভাইডেড ইউ sin আলফা। তো ডি মানে প্রস্থ। তো প্রস্থ কত বলা আছে? 2 কিলোমিটার। কিলোমিটারকে মিটারে নিয়ে আসতে হবে। তো কিলোমিটারকে মিটারে আনা হলে তোমার 2000 মিটার হবে। আর ইউ হচ্ছে 6, sin আলফার মান হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বের করেছি 120 ডিগ্রি। এটাকে এটা দ্বারা ভাগ করলে তোমার এত সেকেন্ড। তার মানে মাঝ থেকে এসি বরাবর যে নৌকা চালনা করলো, এর ফলে যে সে অপর প্রান্তে গিয়ে বি বিন্দুতে পৌঁছালো, তার জন্য এই নদী পার হতে তার কত সময় লেগেছে সেটা হচ্ছে 384.62 সেকেন্ড। এটাকে মিনিটেও নিয়ে যেতে পারো, 160 দিয়ে ভাগ করে নিবে তোমরা।
তাহলে কি নদী পারাপারে যে অঙ্কটা আমি এখানে বুঝালাম সেটা কি ক্লিয়ার হয়েছে সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। এইরকম আরো অঙ্ক আছে, হ্যাঁ, মানে এই নদী পার হবার ক্ষেত্রে মিনিমাম সময়ে কিভাবে পার হওয়া যায়, আবার সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করে কিভাবে পার হওয়া যায়, এটার একটা ভিডিও আমি আপলোড করেছি, অনেক আগে আপলোড করা আছে, তোমরা একটু দেখবে। রিভার ক্রসিং প্রবলেম দিয়ে সার্চ দিবে, আমার ওইখানে ঢুকে রিভার ক্রসিং দেখেছিলাম। দিলে ওখানে দেখবে যে আমি লিখে লিখে পড়িয়েছি, ওইটা দেখলে তোমরা বুঝতে পারবে। ওই অঙ্কটা যদি ভালো করে বুঝো তাহলে নদী পারাপারে যতগুলো অঙ্ক আছে সবগুলো তোমরা পারবে। এই তাহলে আজকে সময় শেষ হয়ে গেছে, আমরা নেক্সট ক্লাসে ডট গুণন পড়াবো, ডট গুণন এবং ক্রস গুণন। তো আমি লিখেছিলাম, যদিও আজকে পড়ানো সম্ভব হবে না, তো আমি আগামী ক্লাসে পড়বো। তো আজকে এটুকুই থাক। আমি যে বিষয়গুলো পড়াচ্ছি তোমরা এই রিলেটেড যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আছে এগুলো বাসায় বেশি বেশি সলভ করতে হবে। কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম তুমি যত বেশি সলভ করবে তত তোমার উপকার হবে। তো সময় শেষ হয়ে গেছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।